এরা আপনার চরমপন্থীদের সাথে মিলিত হয়েছে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। যেই চরমপন্থীরা প্রথম সুযোগে কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, আরো কি কি আছে এগুলা পিনাকি খুব ভালো চেনে, এদের কিন্তু গর্দান কেটে ফেলতো রাষ্ট্রটা যদি তারা এই চরমপন্থীটা আপনার কায়েম করে ফেলতে পারত। বন্ধুরা, জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 3 এই বক্তব্যে আমি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কথা বলবো, যে রাজনৈতিক দলটার জুলাই ষড়যন্ত্রে অংশগ্রহণের কারণে অপমৃত্যু হয়েছে। আপনারা কি ধারণা করতে পারেন আমি কোন রাজনৈতিক দলের কথা বলবো? আমার মনে হয় কেউ পারছেন, কেউ পারছেন না। যে রাজনৈতিক দলের কথা বলতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জুলাই ষড়যন্ত্রে যুক্ত হওয়ার ফলে তার অপমৃত্যু হয়ে গেছে। কিভাবে আমার মনে হয় আপনারা সেটা বুঝতে পারছেন, তবে বিষয়টা আরো একটু গভীরে গিয়ে দেখা যাক। কমিউনিস্টরা এমনিতেই কিন্তু পৃথিবীর জন্য একটা ঝামেলা হিসাবে এসেছে। আপনার হয়তো এখনই হাসি পাচ্ছে যে কমিউনিস্টরা কিভাবে পৃথিবীর ঝামেলা হিসাবে এসেছে। আসলে পৃথিবীতে দুটো জিনিস ঝামেলা হিসাবে এসছে। একটা ঝামেলা এখন আর সেই রকম নাই, আর দ্বিতীয় ঝামেলাটা এখন সবচেয়ে বড় সংকট হিসাবে আছে। একটা ঝামেলা ছিল কমিউনিজম, আরেকটা ঝামেলা ছিল আপনার ইসলামিক জঙ্গিবাদ। কমিউনিস্টদের পৃথিবীর ঝামেলা হিসাবে চিন্তা করতে আমাদের একটু কষ্ট হয়, কারণ হলো কমিউনিস্টরা খুব জাস্টিসের কথা বলে, ইকুয়ালিটির কথা বলে। জাস্টিস, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি এগুলো শুনতে খুব ভালো শোনায়, এগুলোতে আমাদেরকে আকর্ষণ করে। কিন্তু কমিউনিজম যে ইকুয়ালিটি এবং জাস্টিসের কথা বলে সেটা মানুষকে জীবজগতের একটা আলাদা প্রাণী হিসাবে ধরে কিন্তু তারা তাদের তত্ত্বগুলো তৈরি করেছে। ফলে মানুষ জীবজগতের একটা আলাদা প্রাণী, এইটা চিন্তা করে যদি কেউ কমিউনিস্ট কাহিনী পড়েন, মার্কস লেনিনবাদ, মার্কস এঞ্জেলস এগুলো পড়েন, তখন আপনারও হয়তো মনে হবে যে এখানে একটা ভালো জ্ঞান লুকিয়ে আছে এবং এই চিন্তাটা একটা ভালো চিন্তা এবং এটা ছাড়া জ্ঞান বোধহয় অসম্পূর্ণ। ফাঁকিটা হলো মার্কসরা যে সময়ে এসব তত্ত্ব লিখেছেন তখনও আসলে মানুষের এই সচেতনতা হয় নাই, যে সচেতনতা হয়েছে মানে মার্কস তো বুঝতো না যে তা না, কিন্তু এই যে মানুষের যে ইনহেরেন্ট ক্যারেক্টার সেটা বোঝার সক্ষমতা মার্কসের ছিল না। কিন্তু আবার চাতুর্যের সাথে সে এমন কিছু লিখেছে মনে হবে যে সে বোধহয় মানুষকে সবচেয়ে বেশি বুঝেছে। আমি আলোচনাটা আসলে দীর্ঘ করতে চাচ্ছিও না, আর পারা সম্ভব নয়। আমার ভিডিওগুলো হতে হবে 15-20 মিনিটের। সংক্ষেপে শুধু বোঝার জন্য এতটুকু বলি, দেখুন, মানুষ পৃথিবীর যে জীবন চক্র তার অংশ। এই জীবন চক্রের নিয়ম হলো একজন আরেকজনকে খেয়ে বেঁচে থাকে। আমি প্রাণী খাই, প্রাণী আরেক প্রাণী খায় অথবা ঘাস খায়, এভাবে আমরা কিন্তু বেঁচে থাকি। আমি যদি যেই প্রাণীটা খাই তার প্রাণ আছে, প্রাণী যেই ঘাসটা খায় তার প্রাণ আছে। তা আমরা কিন্তু সবাই প্রাণ ধ্বংস করে বেঁচে আসি। আপনি যদি একটা প্রাণ ধ্বংস করে বেঁচে থাকেন, আমরা প্রতিদিন যা খাই সবই তো প্রাণ থেকে আসে, তাই না? আপনি দুধ খেলেন, হয়তো সরাসরি আপনি কাউকে হত্যা করলেন না, কিন্তু আপনি যদি ডিম খান, সেই ডিমে তো একটা হাঁস বা মোরগ হতো, একটা প্রাণ খেলেন। গরু জবাই করে খাচ্ছেন, প্রাণ খেলেন। বা আপনি জবাই করতে ভয় পান, আপনি বৃক্ষ খেলেন। হ্যাঁ, আপনি যদি ধান খান তখন আসলে মাত্রাটা কমে আসে। আপনি যদি ধান গাছ খান আপনি সরাসরি খেলেন, মানে আমরা যে লতি খাই কিংবা কচু গাছ খাই, সরাসরি একটা প্রাণ খেয়ে ফেললাম। ধান গাছ খেলে প্রাণ খেলাম, কিন্তু ধান খেলে প্রাণ খেলাম কি খেলাম না ওটা একটু বড় তর্কের বিষয়। ধান থেকে আবার প্রাণ হয়, কিন্তু আপনার ব্যথার মাত্রাটা আপনি কমিয়ে দিলেন। সেই জন্য হিন্দুরা, বৌদ্ধরা প্রাণী না খেয়ে বৃক্ষ খায়। তারা কিন্তু বলে না যে তারা আদর্শ একটা ব্যবস্থা, এটা না, কেউ বলে না। এটা এটা শুধু জঙ্গিরা প্রচার করে। তারা মনে করে যে পৃথিবীতে যত বেশি কাইন্ডনেসটা দেখানো যায়, আমি যদি একটা পশু খাই এটা যতটা আনকাইন্ড, সেই জায়গায় আমি যদি সবজি খাই তার চেয়ে একটু বেশি কাইন্ড, কিন্তু কোনটা আদর্শ না। জীবনের এই যে আপনার ইনহেরেন্ট আনফেয়ারনেস সৃষ্টির মধ্যে, অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টির মধ্যে, মহাবিশ্বের আর কোথাও তো প্রাণ আছে এখন পর্যন্ত আমরা জানি না, এই ইনহেরেন্ট আনফেয়ারনেসের বিরুদ্ধেও হলো আপনার কমিউনিজম। সে ওই জিনিসটা হিসাব করে না, ফলে সে আপনার যে প্র্যাকটিসটা করতে চায় সেটাতে মানুষ সাড়া দেয় না, মানুষকে জোর করতে হয়।
এই জোরের কারণে আমরা দেখেছি চীন এবং রাশিয়াতে কোটি কোটি মানুষকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আদর্শ অবস্থাটা আনয়ন করা যায় নাই। মানুষ এমন একটা পশু, যেই পশুর, অর্থাৎ মানুষ তো পশু থেকে মানুষ হয়েছে, তাই তো? পশু থেকে সে মানুষ হয়েছে কিন্তু প্রতিযোগিতা করে, অন্য পশুদের সাথে প্রতিযোগিতা করে। তাহলে প্রতিযোগিতা মানুষের কিন্তু আপনার মানুষের যে ইভলিউশন, মানুষের যে বিকাশ, কিংবা মানুষের যে আপনার উপযোজন বা বিবর্তন, তার সাথে আপনার প্রতিযোগিতা ইনহেরেন্টলি যুক্ত। আপনি যদি কমিউনিস্ট রাষ্ট্র করে সবাইকে সমান করে দেন, সবার মোটামুটি সমান বেতন করে দেন, কথার কথা, এটা কখনো হয় নাই, এগুলো আবার এর মধ্যে আপনার এখানেও ধাপ্পাবাজি ছিল আর কি। তাহলে মানুষ আর ওই যে সে যেই পথে সে বিকশিত হয়েছে লক্ষ বছর ধরে, সেই জায়গায় সে সোকড, মানে সে তার নিঃশ্বাস বন্ধ অবস্থাটা ফিল করে। এই জায়গায় হলো কমিউনিজমটা আসলে ব্যর্থ একটা জিনিস। এই ব্যর্থ জিনিস নিয়ে আছে কমিউনিস্ট পার্টি। তারপরে ওরা যেহেতু অসাম্প্রদায়িকতার কথা বলে, তারা যেহেতু ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলে, এবং তাদের একটা পার্টি করার, রাজনৈতিক দল করার অনুশীলন থাকাতে বাংলাদেশে এই রাজনৈতিক দলটাকে আমরা একটা সম্মানের চোখে দেখতাম না। এখানে একটু জ্ঞানী মানুষ আছে, মুজাহিদুল ইসলাম সেলিম আছে। 24-এর জঙ্গি উত্থানের পর আমরা কি দেখলাম? মুজাহিদুল ইসলাম সেলিম টেলিভিশনে এসে টকশো করছে যে সে এই পৃথিবীর সবচেয়ে বড় লেবর গণ অভ্যুত্থান পর্যবেক্ষণ করে। এই ঘোষণা দিয়েছিল এই যে বদরুদ্দিন উমর। মুজাহিদুল ইসলাম সেলিম বঙ্গবন্ধু থেকে শেখ মুজিব শুরু করেছে, কিন্তু কি করলো মুজাহিদুল ইসলাম সেলিম? এই কোনো কিছু না বুঝে, এবং তার সাথে আরো যত ছিল কমিউনিস্ট পার্টি নামে, এরা আপনার চরমপন্থীদের সাথে মিলিত হয়েছে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। যেই চরমপন্থীরা প্রথম সুযোগে কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, আরো কি কি আছে, এগুলা পিনাকি খুব ভালো চেনে, এদের কিন্তু গর্দান কেটে ফেলতো রাষ্ট্রটা, যদি তারা এই চরমপন্থীটা আপনার কায়েম করে ফেলতে পারত। চিন্তা করেন যে রাজনৈতিক বুদ্ধি বিবেচনা এইরকম শুধু আসলে কমিউনিস্টদেরই হয়। আমার আসলে ঘন্টার পর ঘন্টা কথা বলার আছে যে কমিউনিস্টরা কতভাবে আপনার ত্রুটিযুক্ত প্রাণী, কিন্তু সেই জায়গায় যাচ্ছি না। আমি সংক্ষেপে এই পার্টিটা কিভাবে অপমৃত্যু হলো সেটা নিয়ে আলোচনা করছি। আপনাদের নিশ্চয় মনে আছে, এই জঙ্গি উত্থানের পর সার্জিস হাসনাতরা সুপ্রিম কোর্টে একটা লিস্ট নিয়ে গিয়েছিল যে এই রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশে ব্যান করে দিতে হবে। সেখানে কিন্তু কমিউনিস্ট পার্টির নাম ঠিকানা ছিল, ঠিকানা ভুল টুল দিছে কি যেন, পরে রুহিন হোসেন প্রিন্স নামে আরেক আছে, সে আপনার এই হাসনাত আবদুল্লাহর হাত পা ধরে ওইখান থেকে নাম কাটিয়েছে। যা হোক, ওই রাজনৈতিক দলগুলোকে ব্যান করে নাই, কারণ এগুলো তো আসলে ইউনুসের এজেন্ডার সাথে এত কাজ করা, ও তো লুটপাটে ব্যস্ত ছিল, যদিও ইচ্ছার অভাব ছিল না। ইউনুস এই রুহিন হোসেন প্রিন্সকে সালাউদ্দিন সাহেব সহ অন্যান্যদের সাথে দাওয়াত করে নিয়ে কিছুদিন চা সিঙ্গারা খাইয়েছে। পরে কিন্তু রুহিন হোসেন প্রিন্স এক সময় ওই আলী রিয়াজের সভা থেকে বের হয়ে এসে বোধহয় বা আসেনি। দেখেন, এগুলো আমি বোধহয় আলোচনাটা যতটুকু করে ফেলছি, বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সবকিছু। কমিউনিস্ট পার্টির ব্যর্থতাটা কি? ব্যর্থতা অমার্জনীয়। যেই শত্রু তার গলা কেটে ফেলবে, সে শত্রুর সাথে গেছে। আবার গাধার বাচ্চা মুজাহিদুল ইসলাম সেলিম টেলিভিশনে এসে বলছে যে এটা গণ অভ্যুত্থান ছিল। তার মানে হইল মুজাহিদুল ইসলাম হয় গণ অভ্যুত্থান বোঝে না, না হলে সে জেনে শুনে কিন্তু এমন শত্রুদের সাথে গেছে যে শত্রু তার কিন্তু গলা কেটে ফেলবে। 2-1 মাসের মধ্যেই, ওই যে জঙ্গি উত্থানের পর 2-1 মাসের মধ্যেই যে কমিউনিস্ট পার্টিকে ব্যান করে দেওয়ার জন্য হাইকোর্টে ওরা গিয়েছিল, এটা তো আপনার এক ধরনের প্রতীকী গলা কেটে ফেলারই সামিল। গলা হয়তো কাটেনি, কারণ হলো জঙ্গি উত্থানটা ব্যর্থ হয়ে গেছে। মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স এখনো যে গলা কাটা খায় নাই, এর কারণ হলো ওই জঙ্গি উত্থানটা ব্যর্থ হয়ে গেছে। যেটাকে তারা গণ অভ্যুত্থান বলছে, সেই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হয়ে গেছে। সফল হলে কিন্তু এদের এতদিনে গলাটা কাটা হয়ে যেত। ভবিষ্যতে যেটা হবে, ভবিষ্যতে হবে কি, এখন বিএনপির সাথে এরা ইলেকশন করেছে, বিএনপি যতদিন আছে হয়তো এদের কিছু বলবে না। জামাত যদি ক্ষমতায় আসে গলা কেটে ফেলবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগও হয়তো কিছু বলবে না। কিন্তু তারা যে তিলে তিলে এক ধরনের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল, সেই বিশ্বাসযোগ্যতা তো রাজনৈতিকভাবে হারিয়েছে। যেই পক্ষের সাথে যেতে চায় সেই পক্ষ গলা কেটে এদেরকে ধ্বংস করবে। যেই পক্ষকে ওরা ঘৃণা করে সেই পক্ষ ওদেরকে আর রাজনৈতিকভাবে রেলিভেন্ট মনে করবে না। সেই পক্ষ মানে আমরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলছি। তাহলে আপনার এই যে একটা দুই দিকেই বিপদ তৈরি করলো কমিউনিস্ট পার্টি, তাতে কি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভবিষ্যতে আসলে সত্যিকার ভাবে একটা রাজনৈতিক
যতটুকু তাদের ছিল শক্তি সেইটা হিসাবে টিকে থাকতে পারবে? তাছাড়া আন্তর্জাতিক পরিস্থিতিও তো তাদের জন্য অনুকূল না, তাদের সোভিয়েত ইউনিয়ন নাই। তারপরে ভারতে দেখেন প্রচুর বামপন্থীরা কি রকম সমস্যা তৈরি করছে, ইসলামিক জঙ্গিবাদের প্রতি পৃষ্ঠপোষকতা করছে। অবশ্য চীনপন্থী যেসব বামপন্থী আছে, চীনপন্থী, ওরা তো আমাদের দেশে অনেক আগে থেকেই বড় ধরনের সমস্যা। যুক্ত হলো মুজাহিদ সেলিমদের এই 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 আরেকটা আপনার উৎপাত। এই উৎপাত আসলে আর এরা করতে পারবে না, এরা অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এখন আওয়ামী লীগ বিএনপি কে কতটা করুণা করে তার উপর শুধু এই দলটার টিকে থাকা নির্ভর করবে। কিন্তু এর যে রাজনৈতিক শক্তি, যেটা বাংলাদেশে এক ধরনের প্রয়োজনীয়তা ছিল, কারণ এই অবস্থা থেকে অন্যান্য দলগুলোর যে অর্থনৈতিক দুর্নীতি ইত্যাদি এসব সম্পর্কে ওরা কথা বলতো বা এখনো বলে, তখন মানুষ গুরুত্ব দিয়ে শুনতো। ভবিষ্যতে আসলে ওই গুরুত্বটুকুনও আর ওরা পাবে না।